গল্পটা এক তরুণের, যে নিজের জীবন থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এমন এক শহরে যেখানে বেশিরভাগ মানুষের জীবনের সূর্যটা ইতিমধ্যেই পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কিন্তু সে জানত না এই শান্ত ঘুমন্ত আগ্নেয়গিরির বুকেই লুকিয়ে আছে এমন কিছু উষ্ণতার ছোঁয়া যা তার মতো হাজারো পথিকের আশ্রয় হয়ে উঠতে পারে। চলুন আমরাও তার সাথে হারিয়ে যাই হাওয়াই দ্বীপের সেই ছোট্ট শহরে আর খুঁজে বের করি কিভাবে এক বাটি গরম স্যুপ মানুষের ভাঙা মনকে জোড়া লাগাতে পারে। এই গল্প আপনাকে হাসাবে, কাঁদাবে আর জীবনের মানে নতুন করে ভাবতে শেখাবে। গল্পের শুরুটা হাওয়াই দ্বীপের এক প্রান্তে লুকিয়ে থাকা একটি ছোট্ট শান্ত শহরকে নিয়ে। এখানকার জীবনযাত্রার গতি এতটাই ধীর যে মনে হবে যেন সময় এখানে এসে বিশ্রাম নিচ্ছে। শহরের বাসিন্দারা একে অপরের অতি পরিচিত, তাদের জীবনযাপনও খুব সহজ সরল আর হাসি খুশিতে ভরা। রাস্তার ধারে বসে থাকা বৃদ্ধরা একে অপরকে দেখলেই হাসি মুখে হাতের অদ্ভুত ইশারায় সম্ভাষণ জানায়, যা দেখে মনে হয় এটা তাদের নিজেদের তৈরি করা কোনো গোপন ভালোবাসার সংকেত। এই শান্ত শহরেই আগমন ঘটে আমাদের গল্পের নায়ক লিন সিয়ংয়ের। শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে সে এখানে এসে জুটে যায়। খুব অল্প সময়ের মধ্যেই সেই শহরের মানুষগুলোর সাথে মিশে যায় এবং নিজের পেট চালানোর জন্য শহরের প্রায় বন্ধ হয়ে যাওয়া এক সিনেমা হলে একটা কাজ খুঁজে নেয়। এই সিনেমা হলটা যেন পুরো শহরটারই একটা ছোট সংস্করণ। এখানে কাজ করে কিছু অদ্ভুত কিন্তু মিষ্টি মানুষ। হলের দরজায় পপকর্ন বিক্রি করেন এক সত্তরর্ধ বৃদ্ধ। লিন সিয়ং যখনই তাকে হাসি মুখে অভিবাদন জানায়, তার উত্তরের জন্য তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বৃদ্ধের কানে শোনার কোনো সমস্যা নেই, আসলে তার মস্তিষ্ক থেকে প্রতিক্রিয়া আসতে একটু বেশি সময় লেগে যায়। তার দিনের বেশিরভাগ সময়ই কাটে চেয়ারে বসে ঘুমিয়ে। সিনেমা হলের মালকিন 40-এর কোঠায় থাকা এক হাসি খুশি মহিলা। ব্যবসার প্রতি তার কোনো আগ্রহই নেই, যেন লোকসান হওয়াটাই তার ব্যবসার একমাত্র লক্ষ্য। তার জীবনের প্রধান কাজ হলো ভালোমন্দ খাওয়া আর তারপর ওজন কমানোর বৃথা চেষ্টা করা। মজার ব্যাপার হলো ওজন কমানোর চেষ্টায় তার ওজন দিন দিন বেড়েই চলেছিল, কিন্তু তিনি এই নিয়েই পরম সুখে ছিলেন। লিন সিয়ংয়ের প্রধান কাজ হলো প্রজেকশন রুমের দায়িত্বে থাকা দাড়িওয়ালা কাকার সহকারী হিসেবে। অবসরে সেই দয়ালু কাকা তাকে ফিল্ম চালানো শেখাতেন। একদিন তিনি লিনকে শেখাতে গিয়ে বললেন, দেখো, ফিল্মও কিন্তু মানুষের মতো, খুব বেশি শক্ত করে পেঁচিয়ে রাখলে তা ঠিকমতো চলতে পারে না। স্বাভাবিকভাবে চলার জন্য এদেরকেও একটু ছাড় দিতে হয়, একটু ঢিল দিতে হয়। এই সাধারণ কথাটার মধ্যেই যেন লুকিয়েছিল জীবনযাপনের এক গভীর দর্শন। তবে শহরের সবাই যে এমন শান্তশিষ্ট ছিল তা কিন্তু নয়। সেলুনের বৃদ্ধার মালকিনের ভাবনা ছিল একেবারে বিপরীত। তিনি বিশ্বাস করতেন যুবকদের উচিত বাইরে বেরিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করা, এই বুড়োদের শহরে আরাম করে জীবন কাটানো নয়। কারণ তার মতে স্বপ্নহীন পুরুষদের নারীরা একদমই পছন্দ করে না। আর এই কথা শুনেই এতক্ষণ ঘুমিয়ে থাকা কিমুরা দাদু হঠাৎ করেই চোখ মেলে তাকালেন। আসলেই পুরুষরা সারা জীবন শিশুই থেকে যায়। এই কথাটা কিমুরা দাদুকে দেখলে অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হয়। 90 বছরেও তিনি ছিলেন শহরের সবচেয়ে প্রাণবন্ত মানুষ। তার মনটা ছিল এক শিশুর মতো, যাকে বয়স হার মানাতে পারেনি। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল ফ্যাশন ম্যাগাজিনের সুন্দরী মডেলদের ছবি দেখা, কারণ এই শহরে তরুণীদের দেখা পাওয়া ছিল খুবই দুর্লভ। একদিন কিমুরা দাদু কোথা থেকে যেন একটা সাদা টি-শার্ট জোগাড় করে আনলেন। তাতে কিছু একটা লেখা ছিল। তিনি লিন সিয়ংকে লেখাটার মানে জিজ্ঞেস করলেন। লিন বেচারা লজ্জায় পড়ে কোনো মতে উত্তর দিল, এর মানে হলো সত্যিকারের ভালোবাসার সামনে কোনো বাধাই টেকে না। দাদু যেন কিছুটা বুঝলেন আর কিছুটা বুঝলেন না এমনভাবে মাথা নাড়লেন। কিন্তু সেদিন থেকেই সেই টি-শার্টটা তার নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। একদিন সপ্তাহান্তে লিনের জন্য জাপান থেকে একটা পার্সেল এলো। ভেতরে তার পছন্দের রামেন ছাড়াও ছিল জাপানি ফ্যাশন ম্যাগাজিন। লিন ভাবল, একা আনন্দ করার চেয়ে সবার সাথে ভাগ করে নেওয়াই ভালো। তাই সে ম্যাগাজিনগুলো নিয়ে সোজা কিমুরা দাদুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া পেল না। চিন্তিত হয়ে লিন বাড়ির পেছন দিকে গেল। জানালার কাঁচ দিয়ে ভিতরে উঁকি মেরে সে যা দেখল তাতে তার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে দেখল কিমুরা দাদুর স্ত্রী বিছানার পাশে বসে আছেন আর তার স্বামী বিছানায় নিথর হয়ে শুয়ে আছেন, তার হাতে মদের বোতল। দৃশ্যটা দেখেই বুঝতে পারল কিছু একটা অঘটন ঘটেছে। কিন্তু অদ্ভুত আর রহস্যময় ঘটনাটা ঘটল এরপরেই। লিন যখন মন খারাপ করে বাড়ির সামনে ফিরে আসলো, সে দেখল কিমুরা দাদু দাঁড়িয়ে আছেন। আগের চেয়েও অনেক বেশি প্রাণবন্ত দেখাচ্ছিল তাকে। তিনি লিনের সাথে রসিকতাও করলেন। লিন যখন ম্যাগাজিনগুলো তার হাতে দিল, দাদু অধৈর্য হয়ে তাকে তাড়াতাড়ি চলে যেতে বললেন। যাওয়ার আগে তিনি এক গভীর অর্থপূর্ণ হাসি দিয়ে লিনকে বললেন, বয়স বেড়ে গেলেও কোনো কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, লিন সিয়ং যা দেখেছিল তা হলো ঘরের ভেতরে বিছানায় শুয়েছিল কিমুরা দাদুর নিথর দেহ, আর বাইরে তার সামনে দাঁড়িয়েছিল তারই আত্মা।
পরের দিনই তার শেষকৃত্য অনুষ্ঠিত হল। সিনেমা হলের মালকিনার থেকে জানা গেল যে দাদুর স্ত্রী পার্কিনসন রোগে ভুগছিলেন। দাদু নিজে যতই রসিকতা করুন না কেন, তিনি তার স্ত্রীর প্রতি ছিলেন প্রচণ্ড যত্নশীল আর সারা জীবন তার সেবা করেছেন। অবাক করার বিষয় হলো, একজন সুস্থ সবল মানুষ তার অসুস্থ স্ত্রীর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। রোগ হয়তো দাদুর স্ত্রীর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছিল, কিন্তু কয়েক দশকের অভ্যেসের টান আর ভালোবাসা কি এত সহজে মুছে ফেলা যায়? তার প্রিয় মানুষটার চলে যাবার কষ্ট তিনি ঠিকই অনুভব করছিলেন। ছোট্ট এই শহরে মৃত্যু খুব সাধারণ একটা ঘটনা হয়। কিমুরা দাদুর চলে যাওয়া খুব বেশি দিন শোকের ছায়া ফেলে রাখল না। জীবন আবার তার নিজের গতিতে চলতে শুরু করল। সেদিন সিনেমা হলের মালকিন লিন সিয়ংকে বি নামের এক বৃদ্ধার বাড়িতে ময়দা পৌঁছে দিতে পাঠালেন। আর এখান থেকেই শুরু হলো লিনের জীবনের এক নতুন অধ্যায়। ঘরে কাউকে না পেয়ে লিন কৌতূহলবশত রান্নাঘরে উকি দিল। সেখানে সে দেখল একটি পাত্রে মশলা দিয়ে মাছ মাখিয়ে রাখা হয়েছে। লোভ সামলাতে না পেরে সে যেই না এক টুকরো মুখে দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে তার ঘাড়ে একটা হালকা চাটি পড়ল। লজ্জিত লিন তাড়াতাড়ি বলে উঠল, মাছটা এতটা সুস্বাদু হয়েছে যে আমি লোভ সামলাতে পারলাম না। কিন্তু বি নামের সেই বৃদ্ধা হেসে বললেন, তাহলেও তুমি এটা খেতে পারো না, এটা তো আমার বিড়ালের জন্য। সময় পেলে আবার এসো, আমি তোমার জন্য মানুষের খাবার মতো কিছু রান্না করে দেব। এই বলে বি আবার তার সোফায় কাত হয়ে শুয়ে পুরনো দিনের নাটক দেখতে লাগলেন। লিন অবাক হয়ে দেখল তার টেলিভিশনটাও কাত করে রাখা, অর্থাৎ এই বৃদ্ধা কখনো সোজা হয়ে বসে টিভি দেখেন না। এই অদ্ভুত বৃদ্ধা শহরের আর 5 জনের মতো ছিলেন না। তিনি খুব কম মানুষের সাথে মিশতেন আর নিজের জগতেই আনন্দে থাকতেন। কয়েকদিন পর লিন কথা অনুযায়ী বিয়ের বাড়িতে খেতে আসলো। সে যা আশা করেনি তাই হলো। বি তার জন্য যত্ন করে পুরো টেবিল ভর্তি করে খাবার তৈরি করেছে। উত্তেজিত লিন পকেট থেকে ক্যামেরা বের করে খাবারের ছবি তুলে নিল, তারপর গোগ্রাসে খেতে শুরু করলো। খেতে খেতেই হঠাৎ তার অস্বস্তি হতে লাগলো। সে মাথা তুলে দেখল বি তার দিকে তাকিয়ে আছে, কিন্তু লিনের চোখাচোখি হতেই লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এরপর থেকে তারা একটা অদ্ভুত নিয়ম তৈরি করলো। তারা একটা দেয়ালের এপার ওপার থেকে বসে খেত আর গল্প করত, যেন তাদের মাঝখানের এই দেয়ালটা তাদের দুজনের একাকী জীবনের প্রতীক ছিল, যা তারা ভাঙতে চাইছিল কিন্তু পারছিল না। বি যখন জানতে পারল যে লিন প্রতিদিন শুধু ইনস্ট্যান্ট নুডলস খায়, সে তাকে পরামর্শ দিল, নুডলসের সাথে কিছু সবজি ভেজা মিশিয়ে নিও, শরীরে পুষ্টি হবে। লিন লজ্জিতভাবে উত্তর দিল, আমার কাছে তো কড়াই নেই। তখন বি তাকে রান্না করা খাবারের একটা রোল দিয়ে বলল, তাহলে এটা কেটে নুডলসের সাথে মিশিয়ে নিও। কিন্তু লিন যখন বলল যে তার কাছে একটা সবজি কাটার ছুরিও নেই, তখন বি অবাক হয়ে গেল। অবশেষে বি লাজুকভাবে লিনকে বলল, তাহলে এখন থেকে তুমি এখানেই খেতে এসো, প্রতিদিন এসো, কিন্তু আমাকে কোনো প্রতিদান দেওয়ার কথা ভেবো না, ওসব আমার একদম পছন্দ নয়। সেদিন থেকেই বিয়ের ব্যস্ততা বেড়ে গেল। সে প্রতিদিন লিনের জন্য খাবার রান্না করতে লাগলো। এমনকি সকালে নাস্তা বানিয়ে চুপি চুপি তার কাজের জায়গায় পৌঁছে দিয়ে আসত। কিছুদিন পর সিনেমা হলের দাড়িওয়ালা কাকা সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হলেন। লিন সাহসের সাথে ফিল্ম দেখানোর কাজটা নিজের কাজে তুলে নিল। কিন্তু কাজটা দেখতে যতটা সহজ মনে হয়েছিল, করতে গিয়ে ততটাই কঠিন প্রমাণিত হলো। সে শুধু ঠিকমতো ফিল্ম চালাতেই পারল না, বরং একটা দামি ফিল্মের নেগেটিভও নষ্ট করে ফেলল। হতাশ হয়ে লিন পাহাড়ের ধারে একা বসেছিল। ঠিক তখনই সেখানে ঘুরতে আসা বিয়ের সাথে তার দেখা হলো। বি তাকে কোনো সান্ত্বনা দিল না, শুধু নিজের মনে আজকের রান্নার মেনু নিয়ে কথা বলতে লাগলো। তারপর হঠাৎ বলল, চলো তুমিও আমার সাথে রান্না করবে। আসলেই তো, খাবার তৈরির প্রক্রিয়াটা পেট ভরে খাবার মুহূর্তের চেয়েও অনেক বেশি সুন্দর। রান্নাঘরে গিয়ে লিন দেখল সে কোনোভাবেই বিকে সাহায্য করতে পারছে না। সে মুগ্ধ হয়ে বিয়ের রান্না দেখতে লাগলো। বি একটা গোটা বাঁধাকপি সেদ্ধ করে পাতাগুলো ছাড়িয়ে নিল। তারপর ভাত, মাংসের কিমা আর নানা রকম মশলা দিয়ে একটা পুর তৈরি করে সেই পাতা দিয়ে মুড়ে রোল বানালো। এরপর সেগুলোকে ভেজে গরম স্যুপ আর ক্রিমে ফুটিয়ে তৈরি করলো এক অসাধারণ পদ। এক কামড় মুখে দিতেই লিন সিয়ংয়ের মনের সমস্ত হতাশা, সমস্ত দুঃখ যেন এক নিমেষে উধাও হয়ে গেল। খাবারেরও যে এমন জাদুকরী নিরাময় ক্ষমতা থাকতে পারে, তা সে সেদিন প্রথম বুঝল। দিন কাটতে লাগলো আর লিন ও বিয়ের সম্পর্ক আরও গভীর হতে থাকলো। তাদের মাঝখানের দেওয়ালটা এখন নানা রকম খাবারের ছবি দিয়ে ভরে গেছে। নিজেদের পছন্দের খাবার অর্ডার করার সুবিধার জন্য লিন তাদের দুজনের জানালার মধ্যে একটা ইন্টারকমও লাগিয়ে নিল। লিন সিয়ংয়ের আগমন যেন বিয়ের শান্ত স্থির জীবনে এক ঝলক তাজা বাতাস নিয়ে এসেছিল। তার একাকিত্বের বরফ গলতে শুরু করেছিল। অজান্তেই তার মনে লিনের জন্য এক বিশেষ অনুভূতি জন্মালো। লিনের মনোযোগ আরেকটু বেশি পাওয়ার জন্য যে বি কখনো সাজগোজ করত না, সে একদম সোজা সেলুনে গিয়ে হাজির হলো।
মালিককে বলল তাকে যেন একটা আধুনিক হেয়ারস্টাইল করে দেওয়া হয়। কিন্তু সেলুনের বৃদ্ধা মালকিন তার এই আবদার শুনে এমন এক কথা বললেন যা শুনে বিয়ের সব উৎসাহ এক মুহূর্তে নিভে গেল। মনে হলো কেউ যেন তার উত্তপ্ত হৃদয়ে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। ভালোবাসা কি বয়সের হিসাব মানে? অনুভূতি কি সময়ের গণ্ডিতে বাঁধা থাকে? সেলুনের বৃদ্ধা কথায় মনটা ভেঙে গিয়েছিল বিয়ের। তিনি বিকে বলেছিলেন, তুমি কি এখনও নিজেকে যুবতী মনে করো? কথাটা তীরের মতো বুকে বিজলেও বি দমে যাওয়ার পাত্র ছিলেন না। আধুনিক হেয়ারস্টাইল যখন হলো না, তখন তিনি ভাবলেন সুন্দর পোশাক দিয়েই মন জয় করবেন। পরের দিন লিন সিয়ং যখন খেতে আসলো, বি তার নতুন পোশাকে সেজে ইচ্ছে করেই তার সামনে বারবার ঘোরাঘুরি করতে লাগলেন। তিনি আশা করছিলেন লিন হয়তো তার এই পরিবর্তনের প্রশংসা করবে, কিন্তু হায়, লিন সিয়ংয়ের চোখে ছিল শুধু প্লেটে রাখা সুস্বাদু খাবার। সে এতটাই মগ্ন ছিল যে বিয়ের মনের এই নীরব বিপ্লব তার চোখেই পড়ল না। বিয়ের সাজসজ্জা, তার মনের অব্যক্ত কথাগুলো সবই যেন খাবারের সুগন্ধের আড়ালে ঢাকা পড়ে গেল। নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে বি এক নতুন পরিকল্পনা করল। সপ্তাহান্তে সে লিন সিয়ংকে শহরের বাইরে এক গোপন জায়গায় নিয়ে গেল। শোনা যায় সেদিন রাতে আকাশে মুনবো বা চাঁদের রামধনু দেখা যাবে, যা দর্শকদের জন্য সৌভাগ্য বয়ে আনে। কিন্তু মুনবো দেখার শর্তগুলো খুবই কঠিন। তারা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করল, কিন্তু সেই সৌভাগ্যের রামধনু তাদের দেখা দিল না। অপেক্ষার সেই মুহূর্তে বাতবাতনে বিয়ের জীবনের একাকিত্বের গল্পটা বেরিয়ে এলো। তার স্বামী 50 বছরেরও বেশি আগে মারা গেছেন, আর তারপর থেকে এই অর্ধ শতাব্দী তিনি একাই কাটিয়ে দিয়েছেন। তার কথায় যে কতটা শূন্যতার হাহাকার লুকিয়েছিল তা হয়তো লিন বুঝতে পারেনি। পরিবেশটা ভারী হয়ে যাওয়ায় লিন হঠাৎ প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, আচ্ছা, আমার যদি কোনো গার্লফ্রেন্ড হয়, তুমি কি তাকে রান্না শেখাবে? আমি সত্যিই চাই সারা জীবন যেন তোমার হাতের রান্না খেতে পারি। এই কথাটা শোনার পর বি হঠাৎ করেই যেন বধির হয়ে গেল। সে এমন ভান করল যেন কিছুই শুনতে পায়নি, আর চুপচাপ সেখান থেকে চলে গেল। লিনের এই সরল প্রশ্নটি যে তার হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করেছে তা সে কাউকে বুঝতে দিল না। এর কিছুদিন পরেই লিন সিয়ংয়ের জীবনে সত্যিই এক নতুন মানুষের আগমন ঘটল। মেয়েটির নাম মারিয়া। সে ছিল প্রচণ্ড প্রাণবন্ত আর বহির্মুখী একটা মেয়ে, যা লিনের শান্ত স্বভাবের ঠিক বিপরীত। মারিয়ার উৎসাহ আর ভালোবাসার কাছে লিন খুব সহজেই ধরা দিল। তারা প্রেমে পড়ে গেল আর সারাদিন একসাথে কাটাতে লাগলো। আর অন্যদিকে বিয়ের জীবনটা আবার আগের মতোই শূন্য হয়ে গেল। তার সঙ্গী হয়ে রইল সেই পুরনো দিনের টিভি সিরিয়াল আর তার যত্ন করে তৈরি করা খাবার, যা টেবিলে পড়ে থেকে থেকে ঠান্ডা হয়ে যেত। ইন্টারকমের ওপাশ থেকে ভেসে আসা লিন আর মারিয়ার হাসির শব্দ, তাদের ভালোবাসার কথাগুলো বিয়ের বুকে ধারালো কাটার মতো বিঁধতে লাগল। একদিন রাস্তায় লিন আর মারিয়ার সাথে বিয়ের দেখা হয়ে গেল। লিন এক্সাইটেডলি বিয়ের দিকে হাত নাগল, বিও হাসি মুখে সাড়া দিল। কিন্তু পরক্ষণে সে বুঝতে পারল লিনের দৃষ্টি তার দিকে নয়, বরং তার পেছনে থাকা মারিয়ার দিকে। মারিয়া খুব সহজভাবে নিজের পরিচয় দিল, কিন্তু বিয়ের ভেতরটা এক অব্যাখ্যাত অস্বস্তিতে ভরে উঠল। লিন জানাল পরের দিন তার জন্মদিন, আর সে মারিয়াকে নিয়ে বিয়ের বাড়িতে ডিনার করতে চায়। বি রাজি হয়ে গেল। বিদায় নেওয়ার মুহূর্তে লিন আবার দৌড়ে এসে বিকে বিশেষভাবে বলে গেল, মারিয়া বাদাম খেতে পছন্দ করে না, তুমি রান্না করার সময় এটা খেয়াল রেখো। পরের দিন সন্ধ্যায় বি এক টেবিল ভর্তি করে সুস্বাদু খাবার তৈরি করল। কিন্তু লিন আর মারিয়া আসার ঠিক আগেই সে সুপারমার্কেটে কিছু কেনার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে জানত লিনের জীবনে এখন অন্য কেউ এসে গেছে, কিন্তু তার মন এতটাই ভারাক্রান্ত ছিল যে সে লিনকে জন্মদিনের শুভেচ্ছাটুকুও জানাতে পারল না। আর সেদিন হার্টব্রেক আর জেলাসি থেকে জন্ম নেওয়া এক অভিমানের বশে বি এক নিষ্ঠুর রসিকতা করে বসল। সে ইচ্ছে করেই খাবারের মধ্যে বাদাম মিশিয়ে দিয়েছিল। সে ভেবেছিল মারিয়া হয়তো শুধু বাদাম খেতে ভালোবাসে না, কিন্তু সে এটা জানত না যে বাদামে মারিয়ার মারাত্মক অ্যালার্জি আছে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই মারিয়ার শরীর লাল হয়ে ফুলে উঠল এবং পেটে তীব্র ব্যথা শুরু হলো। এটা ছিল মারাত্মক ফুড অ্যালার্জির লক্ষণ। হাসপাতালের করিডর থেকে লিন ফোনে চিৎকার করে বিকে জিজ্ঞেস করছিল কেন সে এমনটা করল, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ছিল শুধু এক ভারী নীরবতা। ফোনটা কেটে দিয়ে লিন যখন ওয়ার্ডের দরজায় পৌঁছালো, তখন সে এক আরও যন্ত্রণাদায়ক দৃশ্য দেখতে পেল। মারিয়ার পাশে তার আরেকজন বয়ফ্রেন্ড বসেছিল,
আসলে লিন ছিল তার কাছে শুধু সময় কাটানোর একটা উপায়, আর অন্যদিকে বি ফোনের ওপাশ থেকে কোনো উত্তর দিতে পারেননি, কারণ তীব্র অপরাধ বোধ আর অনুশোচনায় তার পুরো পৃথিবীটা দুলে উঠেছিল। মানসিক চাপের কারণে তার চোখের প্রেশার হঠাৎ করেই বেড়ে যায়, আর সে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ডাক্তার জানালেন কোনো অলৌকিক ঘটনা না ঘটলে বিয়ের দৃষ্টিশক্তি হয়তো আর কখনো ফিরবে না। এই ঘটনার পর লিন শিয়ংয়ের জীবনটা পুরোপুরি বদলে গেল। সে মারিয়ার প্রতারণার কষ্ট ভুলে গিয়ে নিজের কাজের পাশাপাশি অন্ধ হয়ে যাওয়া বিয়ের দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। একদিন কাজ শেষে ফেরার পথে কিমুরা দাদুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল দাদুর আত্মা তাকে হাত নেড়ে ডাকছে। দাদু হাসি মুখে জানালেন যে তিনি পরলোকে খুব ভালো আছেন এবং মেরিলিন মনরোর সাথেও তার দেখা হয়েছে। তিনি লিনকে তার ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞেস করলেন। লিন জানালো সে এখানেই থেকে বিয়ের দেখাশোনা করতে চায়। এই শুনে কিমুরা দাদু তাকে জীবনের এক গভীর দর্শন বোঝালেন। তিনি বললেন, শরীর তো শুধু আত্মা আর ভাষার একটা আশ্রয়। একদিন না একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বিচ্ছেদের ভয় না পেয়ে যেটুকু সময় আছে সেটুকুই পরিপূর্ণভাবে বাঁচতে শেখো। সঙ্গ দেওয়ার মানে শুধু শারীরিকভাবে পাশে থাকা নয়, বরং সীমিত সময়ের মধ্যে প্রিয় মানুষটিকে সবচেয়ে বেশি আনন্দ আর পরিপূর্ণতা দেওয়া। কিমুরা দাদুর এই কথাগুলো লিনের মনের সব দ্বিধা দূর করে দিল। সেই রাতে লিন হুইলচেয়ারে করে বিকে আবার সেই জায়গায় নিয়ে গেল যেখানে তারা মুনবো দেখতে গিয়েছিল। আকাশে সেদিনও কোনো রামধনু ছিল না, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। দৃষ্টিহীন বি তার অন্ধ চোখের সামনে মনের গভীরে সেই প্রচলিত মুনবো দেখতে পেল। এরপর সে ধীরে ধীরে হুইলচেয়ার থেকে উঠে ঘাসের ওপর দাঁড়ালো এবং চাঁদের আলোয় নাচতে শুরু করল। তার সেই শান্ত ধীরগতির নাচের মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য ছিল, যা বয়সের সমস্ত ছাপকে মুছে দিয়েছিল। এটা ছিল তার অ্যাকসেপ্টেশন আর মুক্তির নাচ। বহু বছর কেটে গেছে, লিন শিয়ং আবার সেই স্মৃতিময় ছোট্ট শহরে ফিরে এসেছে। বিয়ের পুরনো বাড়িটা এখন খালি পড়ে আছে, কিন্তু বাড়ির প্রতিটি কোণায় যেন বিয়ের স্মৃতি লেগে আছে। লিনের চোখের সামনে পুরনো দিনের দৃশ্যগুলো স্লাইড শোর মতো ভেসে উঠছে। কানে যেন এখনও বিয়ের সেই প্রাণখোলা হাসির শব্দ শোনা যাচ্ছে। লিন শিয়ং যেন আবারও বিয়ের সেই নিঃস্বার্থ আদর ও যত্নের উষ্ণতা অনুভব করল। বন্ধুরা, হাওয়াইয়ান বয় সিনেমার এই গল্পটা আমাদের কি শেখালো? জীবনটা আসলে এমনই, তাই না? কিছু মানুষ আমাদের জীবনে আসে ঝোড়ো বাতাসের মতো, সবকিছু উলটপলট করে দিয়ে আবার চলেও যায়। আবার কেউ কেউ আসে শান্ত নদীর মতো, নীরবে আমাদের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে যায়। আমরা সবাই আসলে একাই এই পৃথিবীতে আসি আর একাই চলে যাই, কিন্তু এই আসা যাওয়ার মাঝে আমরা যাদের সাথে হাঁটি, যাদের সাথে হাসি কান্না ভাগ করে নিই, তারাই আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে। বি এবং লিনের সম্পর্কটা হয়তো গতানুগতিক ছিল না, কিন্তু তাদের এই অসমাপ্ত গল্পটাই আমাদের শিখিয়েছে যে সঙ্গ দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা সম্পর্কের নাম লাগে না। প্রয়োজন হয় শুধু একটুখানি মায়া, একটু যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের জীবনেও এমন অনেক বি বা লিন থাকে। তারা হয়তো আমাদের বন্ধু, পরিবারের সদস্য বা কোনো অচেনা পথিকও হতে পারে। আসুন আমরা তাদের মূল্য দিতে শিখি। জীবন থেকে কে কখন হারিয়ে যাবে তা আমরা কেউ জানি না। তাই যেটুকু সময় আছে, আসুন একে অপরকে ভালোবাসি, একে অপরের পাশে থাকি, কারণ দিন শেষে এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের বেঁচে থাকার সম্বল হয়ে দাঁড়ায়। আজকের এই গল্পটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার জীবনের এমন কোনো বিশেষ মানুষের কথা আমাদের কমেন্ট করে জানান, যার সঙ্গ আপনার জীবনকে সুন্দর করে তুলেছে। আর এমনই সব হৃদয়স্পর্শী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, প্রত্যেকটা জীবনই একটা সুন্দর গল্প। ভালো থাকবেন।